আমরা প্রতিদিন যে সকল টপিক নিয়ে আলোচনা করি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হল মোটিভেশন। আমরা প্রাত্যহিক জীবনে এই মোটিভেশন শব্দটি নিয়ে আলোচনা করি, কিন্তু আমরা কি জানি আসলে মোটিভেশন কি, বা মোটিভেশন শব্দটি কিভাবে এসেছে, বা এর উৎপত্তি কিভাবে হয়েছে, বা মোটিভেশন শব্দটির চিরন্তন ইতিহাস, অস্তিত্ব কিংবা বাস্তবতা সম্পর্কে আমরা কি অবগত? তাই আজকে আমাদের হেডলাইন বা শিরোনাম হল মোটিভেশন। আজকে আমরা জানব মোটিভেশন কি, মোটিভেশন শব্দটির উৎপত্তি এবং এর ইতিহাস। প্রথমে আমরা মোটিভেশনের সংজ্ঞা বা দ্য ডেফিনেশন অফ মোটিভেশন দিয়ে শুরু করব। অনুপ্রেরণা বা মোটিভেশন হল একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা লক্ষ্যকেন্দ্রিক আচরণ শুরু করে, পরিচালনা করে এবং বজায় রাখে। সহজ কথায় এটি প্রতিটি কাজের পেছনের সেই কেন বা চালিকা শক্তি যা আপনাকে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করে, হোক সেটা তৃষ্ণা মেটাতে এক গ্লাস পানি খাওয়া অথবা জ্ঞান অর্জনের জন্য একটি বই পড়া। মনোবিজ্ঞানে মোটিভেশনকে সাধারণত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়: স্বকীয় বা অভ্যন্তরীণ অনুপ্রেরণা বা ইন্ট্রিনজিক মোটিভেশন, যা ব্যক্তির ভেতর থেকে আসে, যেমন ব্যক্তিগত সন্তুষ্টির জন্য কোনো কঠিন ধাঁধা সমাধান করা; বাহ্যিক অনুপ্রেরণা বা এক্সট্রিনজিক মোটিভেশন, যা ব্যক্তির বাহির থেকে আসে এবং অনেক সময় পুরস্কারের সাথে যুক্ত থাকে, যেমন ট্রফি, টাকা, সামাজিক স্বীকৃতি বা প্রশংসা। মোটিভেশন শব্দটি মূলত ল্যাটিন শব্দ মোটিভাস থেকে এসেছে, যার অর্থ হল গতিশীল বা চলমান, মুভিং। এই ল্যাটিন মূল থেকে ফরাসি শব্দ মোটিভ এবং পরবর্তীকালে ইংরেজি শব্দ মোটিভ তৈরি হয়েছে। সরলভাবে বলতে গেলে কোনো কাজ করার পেছনের যে কারণ বা চালিকা শক্তি আমাদের ভেতর থেকে ধাক্কা দেয়, সেটিই হল মোটিভেশন। 17শো শতাব্দীর দিকে ইংরেজি ভাষায় মোটিভেশন শব্দটি প্রথম ব্যবহৃত হতে শুরু করে। অনুপ্রেরণার তিনটি উপাদান। অনুপ্রেরণা কিভাবে কাজ করে তা বোঝার জন্য এর তিনটি মূল উপাদানের দিকে নজর দেওয়া প্রয়োজন। ১. সক্রিয়করণ বা অ্যাক্টিভেশন, কোনো আচরণ শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত, যেমন একটি নির্দিষ্ট কোর্সে ভর্তি হওয়া। ২. অধ্যাবসায় বা পারসিস্টেন্স, বাধা থাকা সত্ত্বেও লক্ষ্যের দিকে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাওয়া, যেমন অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হওয়া সত্ত্বেও পড়াশুনো চালিয়ে যাওয়া। ৩. তীব্রতা বা ইন্টেন্সিটি, লক্ষ্য অর্জনের জন্য যে একাগ্রতা এবং শক্তি ব্যয় করা হয়, যেমন একজন শিক্ষার্থী হয়তো খুব একটা চেষ্টা না করেই পড়াশুনো করছে, অন্যদিকে অন্যজন নিয়মিত পড়াশুনো করছে এবং ক্লাসের বাইরেও বিভিন্ন সুযোগ কাজে লাগাচ্ছে। প্রধান মতবাদসমূহ: তাড়না ও অভাববোধ বা ড্রাইভস অ্যান্ড নিডস। এই মতবাদ অনুযায়ী মানুষের কিছু মৌলিক জৈবিক তাড়না থাকে এবং আমাদের আচরণ সেই অভাবগুলো পূরণের মাধ্যমে পরিচালিত হয়। মাসলোর চাহিদার শ্রেণীবিন্যাস, মাসলোজ হায়ারার্কি অফ নিডস অনুযায়ী মানুষ একটি ক্রম বিন্যাস অনুযায়ী মোটিভেটেড হয়, যা বেঁচে থাকার মৌলিক প্রয়োজন থেকে শুরু করে আত্ম উপলব্ধি বা নিজের পূর্ণ সম্ভাবনা বিকাশে গিয়ে শেষ হয়। প্রত্যাশা মতবাদ বা এক্সপেক্টেন্সি থিওরি, এটি নির্দেশ করে যে যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি, তখন কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমাদের মনে কিছু প্রত্যাশা তৈরি হয়। যখন আমরা ইতিবাচক ফলাফল আশা করি, তখন আমরা বিশ্বাস করি যে সেই ভবিষ্যৎকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা আমাদের আছে। মোটিভেশনের ইতিহাস মানুষের সভ্যতার মতোই পুরনো, কিন্তু এটি বিভিন্ন যুগে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করা হয়েছে। ১. প্রাচীন যুগ, দর্শন ও যুক্তিশাস্ত্র। প্রাচীন গ্রিক দার্শনিকরা মোটিভেশনকে শরীর এবং মনের চাহিদার লড়াই হিসেবে দেখতেন। সক্রেটিস ও প্লেটো, তারা বিশ্বাস করতেন যে যুক্তি এবং জ্ঞানই মানুষকে সঠিক কাজ করতে উৎসাহিত করে। অ্যারিস্টটল, তিনি মনে করতেন মানুষের প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো লক্ষ্য বা এন্ড গোল থাকে। শিল্প বিপ্লব পরবর্তী সময়, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় মোটিভেশনকে মূলত পুরস্কার ও দাণ্ডি হিসাবে দেখা হতো, অর্থাৎ বেশি টাকা দিলে মানুষ বেশি কাজ করবে। এই ধারণা থেকেই আধুনিক কর্মক্ষেত্রের মোটিভেশন তত্ত্বের শুরু। বিংশ শতাব্দী, মনোবিজ্ঞানের বিপ্লব। এই সময়েই মোটিভেশন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো সামনে আসে। হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ বা আব্রাহাম মাসলো। ১৯৪৩ সালে আব্রাহাম মাসলো তার বিখ্যাত হায়ারার্কি অফ নিডস তত্ত্ব দেন। তিনি দেখান যে মানুষের মোটিভেশন ধাপে ধাপে কাজ করে। প্রথমে বেঁচে থাকার প্রাথমিক চাহিদা, যেমন খাবার, আশ্রয়, তারপর নিরাপত্তা এবং সবশেষে আত্মতৃপ্তি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। বিহেভিয়রিজম বা বিএফ স্কিনার, তিনি দেখিয়েছেন যে প্রশংসা বা ভালো ফলাফল মানুষকে কোনো কাজ বারবার করতে উৎসাহিত করে।